শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আরও একটি নতুন দিনে নতুন একটি সরাসরি আয়োজন চ্যানেল স্টুডিও থেকে আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন চ্যানেল আয়ের পর্দায় তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সুপ্রিয় দর্শক, আমাদের মঞ্চ নিয়ে সবসময় অনেক বেশি কৌতূহল থাকে এবং আমরা বিশ্বাস করি মঞ্চ এমন একটি জায়গা যেখান থেকে সব কিছু শুরু। আসলে স্পেশালি অভিনয়ের ক্ষেত্রে যদি বলি, আমরা কিন্তু সকল শক্তিমান অভিনেতা অভিনয় শিল্পীদেরকে আমরা পেয়েছি, যাদেরকে আমরা এখানে পাই এই কাউচে, তারা কিন্তু সকলেই বেশিরভাগই মঞ্চ থেকে তাদের উত্থানটি হয়েছে, আমরা তা রীতিমতো দেখতে পাই আসলে। এবং আজকে মঞ্চ নিয়ে গল্প করব এবং খুবই বিখ্যাত একটি গল্প মঞ্চায়ন হতে চলেছে এবং মণিপুরি থিয়েটার সেই গল্পটি মঞ্চায়ন করবে। সেই গল্পটির কথা বলতে হয় শুরুতে, সেটি হচ্ছে বহুল আলোচিত মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যকে তারা কহে বীরাঙ্গনা শিরোনামে আবার নতুন করে মঞ্চায়ন করতে যাচ্ছে, যেটির 49তম এবং 50তম মঞ্চায়ন হয়েছে একবার, যেখানে আমাদের চ্যানেল আই পরিবারের একজন খুবই চমৎকার তার অভিনয় শৈলী দেখিয়েছেন। এবং তিনি চ্যানেল আই পরিবারের এই কারণে বলছি, অনেকদিন বাদে তিনি আজকে স্ক্রিনে এসছেন। তার আগে আপনারা তাকে দেখেছেন 2011 আদিবাসী প্রিয়দর্শনী মেলায় তিনি সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন। কথা বলছি জ্যোতি সিনহার। তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে কহে বীরাঙ্গনা কাব্যের যিনি প্রধান সঙ্গীতটি যিনি করেছেন তিনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন, সঙ্গীত শিল্পী শর্মিলা সিনহা। স্বাগত। আসলে অনেক কথা বলতে ইচ্ছে করছে, ছোট্ট করে শুরুটা আজকে করছি। কেমন আছেন? স্বাগত। আপনাকেও স্বাগত, চ্যানেল আই পরিবারকেও স্বাগত জানাচ্ছি। আমরা সবাই ভালো আছি এবং ভীষণ এক্সাইটেড আছি, কারণ আজকে 99তম প্রদর্শনী এবং আগামীকাল 100তম প্রদর্শনী কহে বীরাঙ্গনা নাটকের। এবং আমি বুঝতে পারছি অনেকটাই স্ট্রেসফুল যাচ্ছে আজকে সময়টা, স্ট্রেসফুল আছে, বাট আপনাকে স্বাগত, ঘরে স্বাগত জানাচ্ছি। আসলে পরিবারের মানুষ, অনেকদিন বাদে এসছেন। কি অবস্থা এখন? আসলে কোন জায়গাটিতে আছে? 99তম প্রদর্শনী আজকে হচ্ছে, সব মিলে আসলে কি অবস্থা মানসিক? আসলে যখন পেছন দিকে ফিরে তাকাই তখন মনে হয় যে সময়টা কত দ্রুত চলে গেছে। এই তো সেদিন 2010 সালে আমরা মাত্র তরুণ কয়েকজন কর্মী আমরা ভেবেছিলাম যে এরকম একটা চ্যালেঞ্জিং কাজ করব। মাইকেল মধুসূদন দত্তকে কখনো মঞ্চে নিয়ে আসা হয়নি, মানে খুব বেশি, কখনো না বলবো না, অনেক অনেক নাটক নিয়ে আসা হয়েছে, কিন্তু এই ধরনের একটি কবিতাকে মঞ্চে আমরা কিভাবে মূর্ত করব, এই ধরনের একটা চ্যালেঞ্জিং কাজ আমাদের নির্দেশক সুভাষিস সিনহা নিতে পেরেছিলেন। আর সেই 2010 থেকে এখন 2024 আমরা 14 বছরে 98টি শো করেছি, আর আজকে 99। তো সত্যি এক্সাইটেড। কেমন লাগে এতগুলো শো যে পেছনে করে আসছেন? মানে কি মনে হয় যে অনেকটা করে ফেলেছি? কলকাতায় যখন আমি ডিডি বিড়লা সভাঘরে করেছিলাম, এই নাটকটি যখন প্রশংসিত হয়েছিল, তখন একজন বয়স্ক লোক আমাকে বলেছিলেন এই যেন একটা তারের উপর দিয়ে হেঁটে যাওয়া, কারণ এটা তো একটা কবিতা। এই কবিতার একটা লাইন, এটা কিন্তু পুরোটাই আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের 14পদী কবিতা অবলম্বনে এটা বলা। আমরা শুধু এডিট করেছি, ছন্দ বজায় রেখে করেছি, মাঝে মাঝে হয়তো এডিট করেছি, একটু ডায়লগ কেটেছি ছেটেছি এইরকম করে, কিন্তু পুরোটাই তো ওটা বলছি। একটা শব্দ যদি ছুটে যায় তাহলে কিন্তু কনসেন্ট্রেশন চলে যায়, তারপর আপনার ছন্দ ভেঙে যায় অনেক। হ্যাঁ, তো একটা ধ্যানের মধ্যে থাকতে হয় এই কাজটি করার জন্য। এর আগে অনেক প্রস্তুতি, মানসিক একটা প্রস্তুতি লাগে। তো ওভাবে ওটা আমার মনে পড়ে যে উনি বলেছিলেন যে এই নাটকটি করা একটা তারের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো, একবার যদি ছুটে যায় তাহলে রসভঙ্গ, সবকিছু মেলোডি ধরে রাখতে। আচ্ছা, এই যে এত মনোযোগ দেওয়ার যে ব্যাপারটা, আমি একটু কৌতূহল থেকে জিজ্ঞেস করি, এটা করার জন্য কি আলাদা করে মেডিটেট করতে হয় কিনা? অবশ্যই করতে হয় আসলে। আমি যখন এই নাটকটি প্রথম নামাই তখন এটা অনেকেই জানেন, আমি আমার সাক্ষাৎকারও বলেছি, চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, কারণ চাকরি করে করে আমার কনসেন্ট্রেশন ঠিক ছিল না এবং ফুল একটা ডে এই নাটকের পেছনে দিতে হয়েছিল। ফুল একটা দিন, মানে আমরা 2 মাস এটা নিয়ে কাজ করেছিলাম। একেবারে সকাল ভোর থেকে আমি জগিং শুরু করতাম, ভয়েসের কাজ করতাম, আমি সারগাম করতাম, তারপর ডায়লগগুলোকে কিভাবে থ্রো করব, কিভাবে গ্রিপে নিব, এগুলো নিয়ে অনেক ধরনের কাজ করা হয়েছে। এখনও যখন আমি শো করতে যাই তার আগের 2-3 দিন ধরেই আমার একটা প্রিপারেশন থাকে, হয়তো হাঁটছি, চলছি, ফিরছি, আপনার সাথে গল্প করছি, কিন্তু মনের মধ্যে ওটা ওই ডায়লগটা আরেকটু কীভাবে অন্যরকম করা যায়, কিংবা এই ডায়লগটাকে আমার মুখে কতটুকু সহজ করে মানে ফ্লুয়েন্টলি আমি বলতে পারি, এই ধরনের একটা প্র্যাকটিস থাকে। যেমন আজকেও আমি আপনার সাথে কথা বলছি, কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে, মানে ওঠার পরেই আমি একবার প্র্যাকটিস করে নিয়েছি। হাঁটা চলার ক্ষেত্রে ওইরকম আমি ওটা কিভাবে বলবো একটা ছক থাকে আমার মাথায়, ওটাই আমার একটা প্র্যাকটিস, সাধনা।
খুবই কঠিন শিল্পী আসলে, মানে শিল্প আসলে মঞ্চটা আসলে আমার খুব কৌতূহল সবসময়। শর্মিলা সিনহা, আপনাকে পেয়েছে খুব আনন্দিত আমরা আজকে, কারণ আপনি প্রধান সঙ্গীত শিল্পী এইবারের মঞ্চায়নে, এবং আপনার অবস্থা কি মানসিক একটা জিজ্ঞেস করি, আপনার মনের অবস্থাটা জানতে চাই আসলে। আমাদেরও আসলে আমার মতোই এখানে আমাদের একটা বাদক দল থাকে, যেখানে আমি ভোকালিস্ট আর কি। শোয়ের আগে টেনশন থাকে। হ্যাঁ, শোয়ের আগে সবসময় একটা টেনশন থাকে যে কোন সময় কোনটা। আমাদের তো পুরো গান না এখানে, এখানে তো অংশ বিশেষ, যে ওই জায়গাটা একটা মুড অনুসারে একটা হঠাৎ করে একটা গানের একটা লাইন। এটা কি আবহ সঙ্গীত বলতে পারি আমি? হ্যাঁ, আবহ সঙ্গীত আছে, আবহ সঙ্গীতের মতোই। তো হঠাৎ করে একটা শুরু করলাম, আবার মাঝখানে যেমন ওর ডায়লগ শুরু হওয়ার এমন একটা জায়গায়, মানে গানের মাঝখানে থেমে যেতে হবে, ওই টাইমিং গুলো খুব লাইভ তাও। এইটাই ওই জায়গাটা নিয়ে একটু টেনশন থাকে। আমি জানি না আপনি কিভাবে পুল অফ করেন, ইট ইজ মানে সো টাফ, অনেক কঠিন একটা ব্যাপার। তো এটা আসলে রিহার্সেলের আমরা অনেকদিন একসাথে 100তম শো, মানে বুঝতে পারছেন এটা, এবং 2010 থেকে শুরু হয়েছে, 14 বছরে জার্নি। করোনা যদি না হতো আরো আগেই হয়ে যেত, করোনার কারণে আমরা 3 বছর 100তম শোটা হয়ে যেত আশা করি। আবার একটু মহড়ার কথা বলি, মহড়াটা তো নিশ্চয়ই হয়েছে অনেকবারই। হ্যাঁ, অনেকবার। সেখানে আসলে কি কি হয় একটু জানতে চাই, পেছনের গল্পটা শুনতে চাই আসলে। মহড়াতে আমরা আমরা যে জায়গাটায় কাজ করি সেখানে হচ্ছে মণিপুরি থিয়েটার, এবং এটি হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা নামে একটি ছোট্ট গ্রাম। তো 2010 সালে আমাদের সামনের রাস্তাও পাকা হয়নি, ওই সময় আমরা একটা স্টুডিও করেছি, এবং মানুষজন 20 টাকা 50 টাকা দিয়েও আমাদের নাটক দেখতে এসেছিল সেই 2010 সালে, বাঁশের বেড়া, টিনের চাল এরকম দিয়ে। আর আমরা যখন মহড়া করতাম ওই ফ্লোরের মধ্যেই মহড়া করতাম, আর আমাদের বাদক দল আমাদের সাথে কাজ করেছে। প্রতি বছরই কেউ না কেউ আসলে বদল ঘটেও ছিল, এবং অনেক অনেক নতুন পারফর্মার আমাদের সাথে যুক্ত হয়েছিল, অনেক নতুন আমাদের পুরনো পারফর্মার আমাদেরকে ফেলে চলে গিয়েছে। তো এই 14 বছরে সবসময় আমাদের একটা পরিবর্তনশীলতার মধ্যেও যেতে হয়েছে। আমরা কেবল থেকে গেছি নির্দেশক, আমি আর আমার প্রধান গায়িকা। এর মধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সেই জন্য একটু বলুন, জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন, সেটাও তো একটা মানে অন্যরকম ভালো লাগার কাজ। আর একটা মনে পড়ে যে রিহার্সাল করার সময় আমি যদি ভালো করে ফেলি তাহলে ওরা সবাই বলে যে না ঠিক আছে, আজকে ঠিক আছে, আবার যদি খারাপ করে ফেলি তাহলে বলে যে খারাপ করেছি, মানে অনেক ধরনের আসলে মানে আমরা তো সাধারণত ব্যাকগ্রাউন্ডে থাকি, আমরা বাদক দল তো মানে স্টেজে থাকি না, স্টেজে ব্যাকগ্রাউন্ডে থাকি, ওরা বোঝে যে আসলে কখন কোনটা হয়। অনেক শো হয়েছে যে ওর অভিনয় দেখে আমরা বাদক দল কান্না করেছি, মানে ওরাও কাঁদে, নিজের টিম মেম্বারই কেঁদেছে। আমাদের এইটা তো আপনারা জানেন, একটু সংক্ষেপে বলি, কহে বীরাঙ্গনা নাটকটি 4টি স্বর্গ নিয়ে 4জন নারী কুরুক্ষেত্র যুদ্ধে, মানে আমরা যে 4জন মহাভারতের 4জন নারীকে আমরা এখানে পাই। তারা এটাই বলে, আমরা এটাই মেসেজ দিতে চাই যে এখন আসলে চতুর্দিকে যুদ্ধ চলছে, এই যুদ্ধ নয়, প্রেমেই আসলে জীবনের মুক্তি, ভালোবাসাতে মুক্তি। এই নারীরা তাদের পুরুষদেরকে ডাকছে যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য। এই যে আমরা এখনো সেই যুদ্ধ তো থেমে থাকেনি, সেজন্য আমাদের এই যে ক্লাসিক যে বিষয়টা এখনো সেটা চলমান, এই কারণে এখনো এটা টিকে আছে বা মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছে, তাই কারণ সবাই কিন্তু তাদের স্বামীকে ডাকছে, যে বলছে যে আর যুদ্ধ করো না, এখন আমরা ভালোবাসবো, এই প্রেমের মধ্যে কিন্তু আমাদের জীবনের মুক্তি, ওই মুক্তিটার খোঁজেই এই নাটকের মূল মেসেজ। মানে ছিল যুদ্ধ নয় শান্তি, দ্রোহ নয় প্রেম। একদম আমরা যে মেসেজটা আপনারা দেওয়ার চেষ্টা করছেন সেই কথা শুনলাম, আমি একটু দেখতে চাই পর্দায় কি আছে, চলুন প্রিয় দর্শক। ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী, হায় হায় অসমদে মত্ত আমি পাগলিনী, হেরি যদি ধুলা রাশি হেনাত আকাশে, পবন সরণ যদি শুনি দূর বনে, অমনি চমকি ভাবি মদকন করি, বিবিধ রতন অঙ্গে বসিছে আশ্রমে, পদাতিক বাজিরাজি সুরজ সারথি, কিঙ্কর কিঙ্করি সহ, কিঙ্কর কিঙ্করি সহ, আশার ছলনে প্রিয়ম্বদা অনুসূয়া ডাকি সখীদ্বয়, কহি হেদে দেখ সই, এতদিনে আজি শরীর আলো প্রাণীশ্বর এতার দাসীরে, ওই তার ধুলারাশি উঠিছে গগনে, ওই শোন কোলাহল, পুরবাসী যত আসেছিল মরে
প্রিয় দর্শক, আমরা মহড়ার একটু অংশ দেখলাম এবং এতটুকু তো আসলে দেখে বোঝা যায় না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দিন গেছে, রাত গেছে নিশ্চয়ই। আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে, যেহেতু পরিবারের একজনকে পেয়েছি এবং সেই মঞ্চ থেকে এসছেন আপনি, এবং সবাই একটা কথা বলেছে যে আপনি ভীষণ সরল একজন মেয়ে এবং কিন্তু আপনার জেদ রয়েছে, সেটি ভালো কাজ করবে সৃষ্টিশীলতার ক্ষেত্রে। আমি প্রশ্নটি রাখতে চাই এইভাবে যে এই যে 14 বছরের জার্নি বা আরো তারও আগে থেকে হয়তো আপনি শুরু করেছেন মঞ্চটিতে, শুরু হয়েছে তো আরো আরো আগে 97 97-এ। ওরে বাবা, অনেক অনেক একদম ছোট শিল্পী, ক্লাস 7 এ পড়তাম। এত সময় ধরে মঞ্চ আপনাকে কিভাবে আটকে রেখেছে? কারণ এখন বুঝতেই পারছেন কেন প্রশ্নটা করেছে, কারণ আমাদের কিছু গোলস থাকে বা কিছু কি বল ভিশন থাকে যে আমরা এই জায়গাটাকে নিজেকে দেখতে চাই, কিন্তু যারা মঞ্চ করে তারা খুব সরল হয়, তারা খুব কি নিঃস্বার্থ হয়। কেন হয় জিজ্ঞেস করি। কি বলবো আসলে, বলো তুমি। কি আপনাকে এত ধরে রেখেছে? বছর আসলে কেন থাকলাম? মানুষের সাথে যে একটা সরাসরি মিথস্ক্রিয়া ঘটে সেটা অসাধারণ, এবং মঞ্চে হচ্ছে একটা আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। মানে মানুষের সাথে কোনোটা ভালো হয়, কোনোটা মন্দ হয়, কেন মন্দ হলো, ওটাকে কিভাবে ভালো করা যায়, এটার একটা চ্যালেঞ্জ থাকে। আর এমনি মিডিয়াতে কাজ করেছি খুব বেশি, আমি বাছাই করেই কিছু কাজ করেছি এবং ইদানিং কিছু করছি। আমার কিছু শর্ট ফিল্মও প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও, বিভিন্ন ফেস্টিভ্যালে। আর সামনে একটা কাজ আসছে, সেটার কথা এখন বলা যাচ্ছে না, এটা সিক্রেট, আসলে জনগণ জানবে পরে। তো কিন্তু মঞ্চটা অন্যরকম, একটা ভালো লাগার জায়গা এবং একটা থ্রিল ব্যাপার থাকে এখানে সরাসরি, মানে দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়, তো ওটা আসলে থ্রিলিং। যেমন লাস্ট কাজটা আমি যেটা করলাম রিমান্ড, আমাদের শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর স্যারের সাথে আমরা যে কাজটা করেছি রীতমঞ্চে, ওটাও ওরকম যে মানুষ দেখছে এবং সাথে সাথে কিন্তু রেসপন্স করছে ওরা, তো ওইটা আসলে অন্যরকম। মানে লাইভ অভিনয় করা, লাইভ গান, সবকিছু লাইভ, আবার রিঅ্যাকশনটাও লাইভ, ভাবতেই তো থ্রিল লাগে আসলে। তাই যে কাজ করে তার জন্য আরো থ্রিলিং নিশ্চয়ই। এবং চ্যানেল আইয়ের সেই মুহূর্তের কথা মনে আছে কিনা, আদিবাসী প্রিয়দর্শিনী যখন হলো আর কি, সেখানে সেকেন্ড রানার্স আপ হলেন আপনি, সেই মুহূর্তটির কথা কিভাবে মনে পড়ে এখন? না, এটি আসলে একটি অসাধারণ স্মৃতি ছিল আমাদের, কারণ আমরা তখন প্রথম কক্সবাজার দেখতে। আমি থামাচ্ছি আপনাকে, থামাচ্ছি, এই অনুভূতিটা শুনবো, একটু দেখাতে চাই দর্শকদেরকে, একটু রিফ্রেশ করতে চাই না। চলুন প্রিয় দর্শক। দ্বিতীয় রানার আপ জ্যোতি সিনহা। জ্যোতি সিনহাকে স্যাশে পরিয়ে দিতে বিনীত অনুরোধ করছি জনাব শাইখ সিরাজ স্যারকে। চ্যানেল আইয়ের পরিচালক জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুনকে। নগদ 10,000 টাকা তুলে দিতে বিনীত অনুরোধ করছি প্রকল্প প্রধান আদিবাসী মেলা জনাব আব্দুর রহমান সাহেবকে। অভিনন্দন, অভিনন্দন এবং জোর করতালি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে চ্যানেল আই আদিবাসী মেলা করে আসছে অনেকদিন যাবত, এবং 2011 সালে ছিল এই আয়োজনটি, এবং তারপরে সেটি পার্বত্য লোকজ মেলা হিসেবে পরিচিতি পেয়েছে, এবং প্রথম আপনার সমুদ্র দেখতে যাওয়া সেখানে এটাই। এবং এই ফেস্টিভ্যালেই আমাদের আরো পারফরমেন্স ছিল, আমাদের অনেক সঙ্গী ছিল, আর আমিই ছিলাম প্রিয়দর্শিনী প্রতিযোগিতার একজন প্রতিযোগী। তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমরা সবাই আসলে মানে এই ধরনের চ্যানেলে তো বরাবরই এরকম প্রমিনেন্ট কাজগুলো করে থাকে, তো এই ধরনের একটা এক্সেপশনাল কাজটা নিঃসন্দেহে তখন প্রশংসনীয় ছিল আর সবাই প্রশংসা করেছে। আমি এক্সাইটেড ছিলাম, খুব ভালো লাগার একটা স্মৃতি। প্রিয়দর্শিনী অবশ্যই হওয়ার তো আলাদা একটা অনুভূতি আছে অবশ্যই, এবং প্রিয়দর্শিনী হওয়ার পরে জীবনের আসলে কতটুকু বদল এসেছিল বলে মনে পড়ে? বদল তো অবশ্যই এসেছে, আমার কনফিডেন্স লেভেলটা আরো বেড়েছে, তারপর মানুষের সাথে যোগাযোগ বেড়েছে, চ্যানেলের পরিবারের সাথে আরো যুক্ত হয়েছি। পরবর্তীতে আমি অনেক কাজ করেছি ওখানে, অনেক ইভেন্টে, তো সবকিছু মিলিয়ে আসলে ভালো লাগারই সবকিছু। আমরা এখন কি নিয়ে ব্যস্ত আছেন আমরা জেনেছি একটু, তারপর পুরোটা জানতে চাই আসলে। এখন সামনে মঞ্চের রিমান্ড যে নাম আমাদের লাস্ট প্রোডাকশন, সেটা সামনে আমরা আবার শো করতে যাব। এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নিয়ে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করি নভেম্বর ডিসেম্বর মাঝেই চলে আসবে। এছাড়া আমার ডিরেকশনে একটা ডান্স ড্রামা হওয়ার কথা, মানে প্রস্তুতি চলছে,
হয়তো চিরেই চলে আসবে। যেহেতু নাচও করেছেন আমি ছোটবেলায়, তাই না? ছোটবেলা থেকে নাচ করি, মণিপুরি নৃত্য। আমার তামান্না রহমান আমার শিক্ষাগুরু। এছাড়াও আমাদের এলাকাতে অনেক গুরু আছেন, তাদের কাছেও আমি কাজ করেছি। শিল্পকলা একাডেমির কথা যদি বলবেন। শিল্পকলা একাডেমিতে আমি কালচারাল অফিসার হিসেবে আছি মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে, এবং ওখানে থেকেই চাকরির পাশাপাশি আমার শিল্পচর্চা করে যাচ্ছি সবার সহযোগিতায়, সবার অনুপ্রেরণায়। আর ওখানেই ডিরেকশনের কাজ করি মাঝে মাঝে। আমার ডিরেকশনে কিছু কাজ গেছে, এবছর একটা যাবে। আর এই তো নির্দেশনা দিতে কেমন লাগে আসলে? এই যে অভিনয় শিল্পী থেকে বা মঞ্চ শিল্পী থেকে নির্দেশনায় যখন গেলেন, এই ট্রানজিশনটা আসলে কিভাবে হয়েছিল? নির্দেশনা তো অবশ্যই আরো বড় পরিসরের কাজ, কারণ অভিনেতা তার ক্যারেক্টারকে নিয়ে শুধু ভাবছে, তার নিজের সারাউন্ডিংস নিয়ে ভাবছে, কিন্তু নির্দেশক তো পুরোটাই দেখছে। সে সেই লাইট, সেট, কস্টিউম, মানে ডিরেক্ট অভিনয় তো থাকছেই মূল, কিন্তু এর পাশাপাশি আদার্স যা কিছু আছে সব কিছুই সে দেখছে। সুতরাং মানে মূল কাণ্ডারি সে, সব দায়িত্ব তার। ভালো হলেও তার, আর ভালো হলে অভিনেতাদের গুণ, আর ভালো না হলে সব ডিরেক্টরের দোষ। এখানেও তাই? হ্যাঁ, এখানেও তাই। তো সব হচ্ছে মানে নির্দেশকের উপরই থাকে। এটা অনেক বড় চ্যালেঞ্জ থাকে। এবং জ্যোতি সিনহা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, সেই গল্পটি আসলে সত্যতা পেয়েছে। আরো সুন্দরভাবে একটি ইন্টারভিউ পড়ছিলাম আমি, সেখানে দেখলাম যে ডিরেক্টর বলেছেন 49তম মঞ্চায়নের সময় বলেছেন যে তোমাকে দিয়ে আর হবে না বোধহয়। এবং আপনি সেখানে আসলে নিরাশ হননি মনে হয়, কিন্তু পরে গিয়ে আরো কেম বেটার। ওটা আমি একটু মানে খুবই সংক্ষেপে বলছি। আগের দিন 49তম শো আমরা করতে এসেছি, কেন জানি আমার মুখে ফাম্বলিং হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে, আমি মানে কনসেন্ট্রেট করতে পারছি না। সালটা কত ছিল? সেটা কি 15-16 সালের দিকে, 16-র দিকে। তো আমি আসলে খুবই বাজে করেছিলাম সেদিন। তারপর আমাকে সে রাতের বেলা বললো যে আসলে তাহলে আর কোহে বীরাঙ্গনা কাজ করে কি করবা, তোমাকে দিয়ে আর হবে না, তুমি বাদ দাও, ঠিক আছে, কালকে আর 50তম শো করে কি করবা, আমাকে আর লজ্জা দেওয়ার তো দরকার নেই, এরকম কিছু মানে বকাঝকা করেছে। আমি খুবই আসলে ফেড আপ ছিলাম, কিন্তু আমার মনে হলো যে না, একবার চেষ্টা করে দেখি। এবং সকাল থেকে আমি ওই দিনই আমি টানা মনে হয় 3বার মানে আমি নিজে শুধু একলাই করেছি, মানে করছি। আমি কেন এটা ভুল করবো, আমার মুখে কেন জড়তা আসবে, আমি কেন এটা স্মুথলি করতে পারবো না, মানে ওই করতে করতে পরে 50তম শো আসলে যারা দেখেছে আমার মনে হয় তারা একটা অন্যরকম কিছুই দেখেছে, মানে এইটা একটা অনুরণন ছিল। আমি নিজেই ফিল করতে পারছিলাম যে আমি কি করছি আসলে। ওয়ান অফ দ্য বেস্ট শো ছিল এটা। হ্যাঁ, এটা আসলে যখন সেই দর্শক দেখে তারাই বোঝে, এভাবে বলে আসলে বোঝা যায় না। সেটা বটেই। এবং আচ্ছা, ভালো কথা, আমি তো আসল কথা জিজ্ঞেস করতে পারি, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, দর্শকদের আপনার মুখ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, 99তম প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হচ্ছে। আবার আগামীকাল 100তম প্রদর্শনী একই হলে সন্ধ্যা 7টায় এক্সপেরিমেন্টাল হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আসলে যাওয়া উচিত, সবার যাওয়া উচিত একদম। একটু যেটা যেহেতু একদিন বাদে পেয়েছি, ছোটবেলায় শুরুটা হয়েছিল কোত্থেকে জ্যোতি সিনহার, যদি আজকে নতুন করে আমাদেরকে বলেন। ছোটবেলায় আমার বাবা মারা যান 96-এ হার্ট অ্যাটাক করে। তখন আমরা সিলেট শহরে থাকতাম এবং ওখান থেকে আমরা গ্রামে চলে আসি। বাবা ছিলেন ব্যাংকার, তো ওখানে এসে তখনই 96-এ হচ্ছে প্রথম মণিপুরি থিয়েটারের জন্ম। ওই সময় নির্দেশক সুভাষিস সিনহা এই দলটি তৈরি করেন, প্রতিষ্ঠা করেছিলেন। এবং 97-এ নববর্ষের সময় আমি শিশু শিল্পী হিসেবে, তখন আজবপুরের বর্ষবরণ নামে একটা মঞ্চনাটক হয়েছিল, ওখানে আমি রাজকুমারীর ভূমিকায় প্রথম অভিনয় করি। তখন থেকে রাজকুমারীর ভূমিকায়। এবং এরপরে আমরা বিভিন্ন ধরনের নাটক আসলে করতে থাকি। এবং আমাদের, আপনারা জানেন যে আমরা মণিপুরি সংস্কৃতি নিয়ে কাজ করি, আমরা নিজেরাও মণিপুরি, এবং আমাদের মণিপুরি সংস্কৃতিকে কিভাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায় তার একটা চেষ্টা করি। বিভিন্ন ধরনের আমাদের ফর্ম আছে, সেই ফর্মগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করি। যেমন এই মঞ্চনাটক কোহে বীরাঙ্গনা নাটকে, এটা কিন্তু সম্পূর্ণ বাংলা, এবং ওই বাংলাতে আমরা মিউজিক ইউজ করেছি আমরা মণিপুরি, এবং আমরা অনেক ক্লাসিক্যাল ঘরানার মিউজিক ইউজ করেছি, ভারতীয় মিউজিক ঘরানার কম্পাইলেশন করেছি আর কি। কম্পোজিশনগুলো ছিল মণিপুরি আঙ্গিকের। তো ওই কারণে এটা একটা দৃষ্টিনন্দনিক প্রোডাকশন হিসেবে শুনতেই তো মনে হচ্ছে সেরকম ভালো। এবং আঙ্গিক মানে ওই যে সহশিল্পীরা যারা থাকেন তারা মণিপুরি নৃত্যের মাধ্যমে। শর্মিলা সিনহাকে আমি কম জ্বালিয়েছি আজকে, কারণ হচ্ছে আমরা কণ্ঠে গান শুনতে চাই, কণ্ঠটা একদম মানে যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়। কি শোনাবেন আজকে আমাদেরকে? তা আসলে আমরা তো এখানে এই নাটকে তো আমরা মণিপুরি রাসলীলার যে ইয়ে আছে, বিভিন্ন সুর আছে, সেগুলো থেকে আমরা ব্যবহার করেছি। এখান থেকে একটা করি। প্রথম
শকুন্তলা যে অংশটা সেখানে একটা প্রথম যে ইয়েটা দিয়ে শুরু হয় আর কি, গানটা দিয়ে। কুঞ্জ কাননে চাঁদ কিরণে ঝলমল ঝলমলিয়া, কুঞ্জ কাননে চাঁদ কিরণে ঝলমল ঝলমলিয়া, ওরে সারি সারি ভ্রমরা ভ্রমরি, ওরে সারি সারি ভ্রমরা ভ্রমরি, ফুল পরে ফুল ফুল উড়িয়া, ফুল পরে ফুল ফুল উড়িয়া। এই গানটি যখন মঞ্চে রেজোনেট করবে তখন যে কেমন লাগবে এটা বোঝা যায় আসলে। আচ্ছা, আমরা একটা মণিপুরি গান শুনতে চাই আজকে, যেহেতু এটা মণিপুরি গানই আচ্ছা, মানে আরেকটু মানে বুঝতে পেরেছি নিশ্চয়ই, যদি নিশ্চয়ই বুঝতে পেরেছি। মণিপুরি গান রাশের একটা মানে যেটা আমরা একদম মানে শুনলে মনে হবে যে না এটা আসলে- অন্যরকম হ্যাঁ, একটু। হ্যাঁ, হ্যাঁ। না গররা সবনিদ গেল জানি, শয্যা হইতে উঠি শ্যাম শ্যাম ভাবে রায় বিনোদিনী, প্যারি ভাবে না গো জাগলো, খঞ্জন নয়নী কমল বদনী রায় ভাবে মগ্ন চিত্তে, যুবতী মোহন সাজিয়া আভরণ, আনন্দিনী আকর্ষিণী সম্মোহিনী বংশিকা ধরি বাহিরায়। ও থ্যাংক ইউ ভেরি মাচ। এবং পুরো কহে বীরাঙ্গনার মঞ্চায়নের পুরো টিমের সঙ্গে যারা আছেন তাদের সবার প্রতি আমার শুভকামনা রইল, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে স্পেশালি, এবং চ্যানেল আইয়ের মেয়ে জ্যোতি সিনহার প্রতি শুভকামনা রইল। এবং টিম মেম্বার যারা যদি ছোট্ট কিছু বলতে চান সবার জন্য। 2010 সাল থেকে 2024 সাল এই 14 বছরের জীবনে যারা এই কহে বীরাঙ্গনা টিমের সাথে সহশিল্পী হিসেবে ছিলেন, সেই প্রথম থেকে সুনন্দা, অরুণা, শুক্লা, ভাগ্যলক্ষ্মী, স্মৃতি, আরও অনেকেই, প্রিয়াঙ্কা, এখন যারা কাজ করছেন শ্যামলী, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সেই সাথে বাদ্যযন্ত্র শিল্পী প্রধান যারা ছিলেন, শর্মিলা সিনহা, বিধানচন্দ্র সিংহ, বাবুচান সিংহ, উজ্জ্বল সিংহ, সমরজিৎ সিংহ, বিধান সিংহ, অঞ্জনা সিনহা, এদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, এবং সর্বোপরি আমার নির্দেশক সুভাষিস সিনহাকে কৃতজ্ঞতা জানাই এইরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। এই কারণে আমি আজ এইখানে, ওনার কারণে। তো সবাইকে ধন্যবাদ। আর সর্বশেষে চ্যানেল আই পরিবারকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এরকম একটি সুন্দর আয়োজনে। এবার আরো সামনে বারে বারে পাবো সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। পাঠক সমাবেশের পক্ষ থেকে বই শর্মিলা সিনহা আপনার জন্য, প্লিজ বসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বসবেন প্লিজ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবারও ফিরছি আমাদের আয়োজনে। কাকে নিয়ে আসছি এখন বলবো না, আপনার সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশা।